সুপারস্টার মোহনলাল অভিনীত সিনেমা দৃশ্যম 3 চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় কোর্ট ফয়সালা করে দিয়েছে যে ভারুণ মার্ডারের সাথে জর্জ কোট্টি এবং তার পরিবারের কোনো সম্পর্কই নেই, আর ডিএনএতে যে রিপোর্ট এসেছে সেটাও পুলিশের বিরুদ্ধেই গেছে। এর জন্য কোর্ট থেকে কেসটা পুরোপুরি শেষ করে দেওয়া হয়। জর্জ কোট্টি এবং তার পরিবারকে বলে দেওয়া হয় অফিসিয়ালি যে ভারুণের খুনের সাথে তাদের আর কোনো রকমের কোনো সম্পর্কই নেই। এরপর কাহিনীটা শিফট হয়। দেখা যায় জর্জ এবং তার পরিবার একটা সিনেমা হলে এসেছিল একটা সিনেমা দেখার জন্য। এটা আর অন্য কোনো মুভি নয়, এটা হলো দৃশ্যম। আসলে যখন দৃশ্যম ট্রু এন্ডিং হয়েছিল তখন জর্জ একটা রাইটারকে একটা কাহিনী শুনিয়েছিল। তখন আবার এটা বই হিসেবে পাবলিশ করেছিল সেই রাইটার, এবং এখন সেটারই সিনেমা বের হয়েছে। আর এই সিনেমাটার প্রডিউসার জর্জ কোট্টি নিজেই। এই সিনেমাটা আবার দর্শকরা খুবই ভালোভাবে দেখছিল। তার সিনেমাটা ব্লকবাস্টার হওয়ার পথে। মিডিয়া থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছিল জর্জ তার সিনেমার জন্য। এখানে হলে সিনেমাটা দেখার পরে সেখান থেকে তার পরিবার নিয়ে বেরিয়ে আসে জর্জ। ওরা সিনেমা হলের বাইরে বেরিয়ে দেখতে পায় সেখানে আগে থেকে অনেক মিডিয়া চলে এসেছিল। এত মিডিয়াকে একদমই ফেস করতে চাইছিল না জর্জ। এর জন্য পিসের রাস্তা ধরে ওরা চলে যেতে চাইছিল। তখন একটা রিপোর্টার এই ব্যাপারটা দেখে ফেলে আর এসে বারবারই ওদেরকে একটা প্রশ্ন করতে থাকে। অনেক করে জর্জকে রিকোয়েস্ট করাতে সে রাজি হয়ে গিয়েছিল আর ওই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য। তখন রিপোর্টারটা আবার ওকে জিজ্ঞেস করে, আপনাদেরকে তো কোর্ট ইনোসেন্ট প্রমাণ করেছিল, কিন্তু আপনার নতুন যে সিনেমাটি এসেছে এটার গল্প আর আপনার নিজের জীবনের গল্পর এতটা মিল কেন? এই সিনেমার মাধ্যমে কি আপনি মানুষদেরকে কিছু জানাতে চান বা তাদেরকে কিছু বোঝাতে চান বা কোনো মেসেজ দিতে চান? তখন জর্জ বলে, পুলিশ ওই কেসটার কখনোই প্রমাণ করতে পারেনি। আমার ওপরে বারবারই তারা মিথ্যে আরোপ এনেছে। এর জন্য ওইটার ওপরে আমি একটা ফিকশনাল কাহিনী বানিয়েছিলাম, আর এখন সেটা সিনেমা হয়ে আপনাদের সামনে চলে এসেছে। তারপর জর্জ সেই রিপোর্টারকে আরও জানায়, আমার বাড়িতে মেহমান এসেছে, তো আমাকে বাড়িতে যেতে হবে। জর্জ যেহেতু রিপোর্টারের প্রশ্নের জবাব দিয়েছিল এর জন্য ওকে ভালোভাবেই যেতে দেয় রিপোর্টার। কিন্তু সেই সিনেমা হলের বাইরে থাকা পুরো মিডিয়া টিম এটা মানতে চাইছিল না যে জর্জের পরিবারের সঙ্গে ভারুণের মৃত্যুর কোনো সংযোগ নেই। ওরা নিজেদের মধ্যেই বলাবলি করছিল, আমাদের মনে হচ্ছে জর্জ তার পরিবারকে বাঁচানোর জন্য এই কাজটা করেছে। এদিকে দেখা যায় জর্জ কুট্টি তার বড় মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখতে শুরু করে। অনেকগুলো ছেলের সাথে বিয়ের কথাবার্তা অনেকটাই সামনে আগায়। কিন্তু যখন ছেলেপক্ষ এটা জানতে পারে যে ভারুণের মৃত্যুর পিছনেই পরিবারকে সাসপেক্ট করা হয়েছিল তখন তারা পিছে সরে যায়। কারণ তারাও এটা ভাবে যে হয়তোবা এটার কোনো না কোনোভাবে জর্জ পরিবার জড়িত বা ভারুণের মৃত্যুর সঙ্গে ওরা কোনো না কোনোভাবে কানেক্টেড। আর যখনই তারা এই ব্যাপারগুলো বুঝতে পারে তখনই তারা পিছে সরে যায়। আর এই সকল ব্যাপার স্যাপার নিয়ে রানিয়া সবসময় আপসেট হয়েই থাকতো। তখন সে বলতে থাকে, কোর্ট তো আমাদেরকে এটা বলে দিয়েছিল যে আমরা নির্দোষ, কিন্তু তারপরেও মানুষজনের মাইন্ড থেকে এটা বের হচ্ছে না যে আমরা ওই কাজটা করিনি। তখন জজ আবার ওকে জানায়, আমার মনে হচ্ছে না লোকাল কোনো ছেলের সঙ্গে আমাদের মেয়েকে বিয়ে দেওয়া পসিবল হবে। এখন আমাদেরকে খুঁজতে হবে শহরের বাইরের কোনো ছেলে, তাহলে হয়তোবা আমাদের মেয়েকে কোনো ঝামেলা ছাড়াই আমরা বিয়ে দিতে পারবো। কারণ আমাদের শহরের যে মানুষগুলো আছে তারা সবাই আমাদের পরিবারকে ভারুণের মৃত্যুর জন্য দোষী ভাবে। এরপর কেটে যায় কিছুদিন। জর্জ কুট্টির প্রডিউস করা সিনেমাটা ব্লকবাস্টারের পথে। এতে মানুষজনও তো ওকে অনেক অ্যাপ্রিসিয়েট করছিল। এইসব রেসপন্স দেখার পরে জর্জ কুট্টি তার বউকে বলে, আমি আরেকটা সিনেমার গল্প লিখব। এই কথাটা শুনে আবার বড় মাপের একটা শক খেয়ে যায় রানি, আর তাকে জানায়, একটা কাহিনীর জন্য আমাদের এত প্যারেশানির মধ্যে পড়তে হচ্ছে, এখন তোমার থেমে যাওয়াটাই ভালো হবে। আর কোনো সিনেমার কাহিনী লেখার এখনই প্রয়োজন নেই। আর তুমি যদি কোনো সিনেমার গল্প লেখো তাহলে যেটুকু শান্তি আছে এইটুকুও চলে যাবে আমাদের জীবন থেকে। প্রথমে আমরা আঞ্জুর বিয়েটা ফিক্স করি, আর ওর বিয়েটা হয়ে যাওয়ার আগ পর্যন্ত তোমার কোনো গল্প লেখার প্রয়োজন নেই। এই ব্যাপারটা আবার খুব সুন্দরভাবেই মেনে নেয় জর্জ, আর সব সময়কার মতো একটা মুচকি হাসি দিয়েই সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় ওদের ছোট্ট মেয়ে আম্মু যখন ইউটিউব দেখছিল তখন সে জানতে পারে যে ওদের সিনেমা দৃশ্যম ইউটিউবে লিক হয়ে গেছে। তার পরপরই সে তার বাবাকে ব্যাপারটা জানায়। জজ তো এই কথাটা শুনে অনেকখানি শক খেয়ে গিয়েছিল। তারপর সে কল দেয় সিনেমার হিরোকে আর বলে, আমাদের সিনেমা তো ইউটিউবে লিক হয়ে গেছে, এতে সিনেমাতে ইফেক্ট পড়বে, সঙ্গে বক্স অফিস কালেকশনেও। এইসব কথা শুনে হিরোকে অবশ্য একটা ব্যাপার সাজেস্ট করে, আমাদের এখনই সাইবার ক্রাইম এবং আইসি অফিসে কন্ট্যাক্ট করা উচিত।
ওরা দুজনে মিলেই যে পরদিন যাবে আইজি অফিসে সেটা ডিসাইড করে। পরদিন সকালবেলাতেই জর্জ এবং সেই হিরো মিলে চলে আসে আইজি অফিসে। সেখানে গিয়েই বাহিরে অপেক্ষা করছিল জর্জ, আর ভেতরে যায় হিরো। তিনি কথাবার্তা বলছিলেন আইজির সঙ্গে যে ওদের সিনেমাটা ইউটিউবে লিক হয়ে গেছে, এই ব্যাপারটা নিয়ে ওদের কী করা উচিত এখন। আর এদিকে আইজি অফিসের বাহিরে জর্জ কুট্টির সঙ্গে দেখা হয়ে যায় এক রিটায়ার্ড পুলিশ অফিসারের। আসলে এই পুলিশ অফিসারটা আগে ভারুনের সেই মার্ডার কেসের ইনভেস্টিগেশন টিমের মধ্যকার একজন ছিল। সে এসেই জর্জকে বলতে থাকে, আমি শুনেছি আপনার সিনেমাটা অনেক হিট করেছে, আর সেটার গল্পও নাকি অনেক সুন্দর বানিয়েছেন আপনি। এখন পর্যন্ত যদিও আমার সিনেমাটা দেখা হয়নি, তবে আমি দেখে নেব। এবার জর্জ ওকে সম্মানের সহিত বলে, হ্যাঁ আপনার অবশ্যই দেখা উচিত। এখানে কথাবার্তা বলতে বলতে হঠাৎই সিরিয়াস হয়ে যায় সেই পুলিশ অফিসারটা, আর বলে, ভারুনের কেসে তুমি যে করেছিলে সেটা শুধুমাত্র তোমার পরিবারের জন্যই করেছো। আমি জানি না তুমি যে কাজটা করেছো সেটা সঠিক নাকি ভুল, তবে আমি এটুকু জানি যে তুমি যেটা করেছো সেটা শুধুমাত্র তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচানোর জন্যই করেছো। এই কথাটুকু শুনেও জর্জ কুট্টি একদমই চুপ হয়ে যায়। সে একটা কথাও বলে না এই ব্যাপার নিয়ে। সে খুব ভালো করেই জানতো এটার যদি কোনো জবাব সে দেয় তাহলে হয়তো ওর পুরো পরিবারই ঝামেলার মধ্যে পড়তে পারে। অন্য মানুষরা যতই ভালো হোক না কেন তাদের কাউকেই বিশ্বাস করতে চাইছিল না জর্জ। সে এসব প্রশ্নের উত্তর সবসময় এরকম চুপই থাকতো, কারণ যদি সে ছোট্ট কোনো ভুলও করে ফেলে তাহলে তার পুরো পরিবারকে ফল ভোগ করতে হবে। তখন সেই রিটায়ার্ড পুলিশ অফিসারটা আবার জর্জকে জানায়, আমার ছেলে সিনেমার জগতে ঢুকতে চায়, এর জন্য সে অনেক স্ট্রাগলও করছে, অনেক জায়গায় অডিশন দিচ্ছে, কিন্তু কোথাও এখনও ওর হয়নি। তোমার সিনেমাতে যদি কোনো ভ্যাকেন্সি থাকে তাহলে আমাকে একবার জানিও। এবার জর্জও জানিয়ে দেয় যে আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখব, যদি কোনো সুযোগ আসে তাহলে অবশ্যই আপনার ছেলেকে আমি ডেকে নিব। ওরা দুজনে যখন এসব কথাবার্তা বলছিল তখন হঠাৎ করেই আইজি অফিসের ভেতর থেকে বাইরে বের হয়ে আসে সেই হিরো। তারপরে ওরা দুজনে মিলে একটা কমপ্লেন করে যে ওদের মুভিটা লিক হয়ে গেছে। এটার লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য আসলে ওরা এই কমপ্লেনটা করেছিল। অন্যদিকে দেখা যায় এখন পর্যন্ত জর্জ কুট্টি তার মেয়ের কোনো হালই করতে পারছিল না, কারণ যেখান থেকেই বিয়ে আসতো সেখান থেকেই ভেঙে যেত। যখনই তারা এসে জানতে পারতো যে জর্জের পরিবার সেই ভারুন মার্ডার কেসের সঙ্গে জড়িত ছিল, তখনই তারা বিয়ে ভেঙে দিয়েই চলে যেত। যদিও কোর্ট এদেরকে ইনোসেন্ট বলে দিয়েছিল, তারপরে ওই ঝামেলাটাতে ওদের হরহামেশাই পড়তে হতো। এসব কিছু চলতে থাকলে হঠাৎ করে একদিন জর্জ কুট্টির বাড়িতে চলে আসে জোসি নামের একটা লোক। আসলে ইনিই পুলিশদেরকে বলেছিলেন যে জর্জ ভারুনের লাশটাকে পুলিশ স্টেশনের ভেতরে দাফন করেছে। হঠাৎ করেই সে তার বউকে নিয়ে এসেছিল জর্জের বাড়িতে। সেখানে এসেই জর্জকে সে বলতে থাকে, আপনার বিরুদ্ধে সেই বয়ানটা দেওয়ার পর থেকেই আমার পরিবারের শনির দশা লেগে গেছে। আমি যে কাজটা করতে যাই সেটাতেই সবসময় ফেল হয়ে যাই। আমার জীবনটা পুরো তামাশা হয়ে গেছে। যে কাজই আমি করতে যাই সেটাতেই আমি লস করে বসি। আমার মনে হচ্ছে টাকার লোভে পড়ে আপনার বিরুদ্ধে গিয়ে আমি অনেক বড় মাপের একটা পাপ করে ফেলেছিলাম। আর আমার এই পাপগুলো ধোয়ার জন্য আমি চার্চেও গিয়েছিলাম। তখন চার্চের ফাদার আমাকে এটা বলেছিল যে যে পরিবারের সঙ্গে তুমি ধোঁকা দিয়েছো সেই পরিবারের কাছে গিয়ে তুমি ক্ষমা চাও। ওনারা যদি তোমাকে ক্ষমা করে তাহলেই শুধুমাত্র তোমার জীবনটা আবারও আগের মতো ভালোভাবে চলবে, আর না হলে তুমি কখনোই স্বাভাবিক জীবনে আর ফিরতে পারবে না। এবার জর্জ যে উত্তর দেয় এটা শুনে খানিকটা শক খেয়ে যায় জোশি। জর্জ তখন বলতে থাকে, আমি কখনোই কাউকে শ্রাপ দেইনি। তুমি কোর্টে গিয়ে সত্য কথাটা বলাতে আমার উপকারেই লেগেছিল। তুমি যখন তোমার স্টেটমেন্ট চেঞ্জ করেছিলে তখন আমার জন্য আরও সহজ হয়ে গিয়েছিল ব্যাপারটা। তোমার জন্য এই কেসটা এত সহজ শেষ হয়েছে, না হলে হয়তোবা সেটা এখন পর্যন্তও চলতো, আর হয়তোবা এখন পর্যন্ত আমার পরিবারকে আমি ইনোসেন্ট প্রমাণ করতে পারতাম না। তো যা হয়েছে সব কিছু তোমার জন্যই হয়েছে। এই কথাগুলো শুনে তো অনেক বড় মাপের একটা শক খেয়ে যায় জোশি, কারণ জর্জ তার সম্পর্কে এতটা ভালোভাবে। এবার জর্জ ওকে জিজ্ঞেস করে, এখন তুমি কি কাজ করছো? তখন জোশি বলে, বাস স্ট্যান্ডের কাছে আমি একটা ছোট্ট বেকারি খুলেছি, কিন্তু সেটাতেও আমি লসেই চলছি। আমার দোকানটাতে কোনো মানুষজনই আসে না। আমি নতুন অনেকগুলো প্রোডাক্ট আনতে চাই আমার দোকানে, কিন্তু সেটার জন্য তো টাকার প্রয়োজন। আমি যখন লোনের জন্য ব্যাংকে গিয়েছিলাম তখন ব্যাংক কর্মকর্তারাও আমাকে লোন দিতে বারণ করে দিয়েছে। ওর মুখে এমন কথাবার্তা শুনে জর্জ ওকে অবাক করে দিয়ে বলে, তোমার যত টাকার প্রয়োজন তুমি আমার থেকে নিতে পারো। এই টাকা দিয়ে তুমি তোমার ব্যবসা শুরু করো। এরপর যখন তোমার কাছে টাকা হবে তখন তুমি আমার টাকা শোধ করে দিও। আর এইটাই ছিল আসলে জর্জ কুট্টির সবচাইতে ভালো দিক। ওর সামনে বসা মানুষটা ওর যত বড় দুশ্মনই হোক না কেন, যদি সে কোনো ঝামেলাতে পড়ে তাহলে ওকে জর্জ কুট্টি সাহায্য করবেই। অন্যদিকে দুইজন সাংবাদিককে দেখানো হয়, একটা ছেলে এবং একটা মেয়ে।
ওরা দুজনে এটা ঠান নিয়েছিল যে তারা যে কোনো মূল্যেই জর্জ কুট্টিকে দোষী প্রমাণিত করেই ছাড়বে, কারণ ওরা দুজনে এটা বিশ্বাস করত যে ভারুনের মার্ডারটা জর্জ কুট্টিই করেছিল, আর বছরের পর বছর জর্জ আইনের চোখে ধুলা দিয়ে ঘুরছে। ঠিক এ কারণেই সেই দুই সাংবাদিক তাদের পুরো টিমের সঙ্গে মিলে জর্জ কুট্টির পরিবারের ওপর নজরদারি করছিল। জর্জের পরিবারের সকল মেম্বারেরই ছোট ছোট মুভমেন্টও তারা ফলো করত। তারা কোথায় যেত, কী খেত, কার সঙ্গে দেখা করতো, সব কিছু। ওরা এমন একটা ক্লু খুঁজছিল যেটার মাধ্যমে প্রমাণ হয়ে যাবে যে জর্জ কুট্টি আসলে ইনোসেন্ট নয়। তবে আসল কথা তো এটাই যে এই দুইটা রিপোর্টারের পেছনেও একজন আছে। সে আসলে জর্জ কুট্টির সাথে থাকা পুরনো দুশ্মনীটা মেটাচ্ছিল। তবে এখন পর্যন্ত ওদের দুজনের পিছে যে কে আসে সেটা দেখানো হয় না। দিন এভাবেই কাটতে থাকে, কিন্তু কোনো জায়গাতেই আঞ্জুর বিয়েটা ফিক্স হচ্ছিল না। এই একই টেনশনে বারবার পড়ছিল ওদের পুরো পরিবার। তখন সবার মুড ফ্রেশ করার জন্য জর্জ এটা ডিসাইড করে যে তার পুরো পরিবারকে নিয়ে সে কোথাও ঘুরতে যাবে, তাহলে হয়তোবা সবার মন মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। প্ল্যান মোতাবেক পরদিনই ওরা সবাই মিলে বের হয়ে যায় ভ্যাকেশনে। সেখানে গিয়েই দেখা যায় রানী জাসকে বলতে থাকে, আমাদের মেয়ে কিন্তু অনেক বড় হয়ে গেছে, ওর মনের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, সেটা যদিও সে লুকিয়ে রাখে কারণ তোমাকে জিজ্ঞাসা করার সাহস পায় না। এখন পর্যন্ত আঞ্জু ভারুনের সাথে হয়ে যাওয়া সেই কাহিনীটা ভুলতে পারেনি। সে মেন্টালি সবসময় ডিস্টার্ব থাকে, এমনকি সে থেরাপিস্টের থেকেও ট্রিটমেন্ট নেয়। সেই থেরাপিস্টে আমাকে এটা বলেছে যে আঞ্জু তার পরিবারের সঙ্গে ওপেনলি সব ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা বলা উচিত। ওর মনের মধ্যে যে প্রশ্নগুলো আসে সেগুলো যদি তার পরিবারের সঙ্গে শেয়ার করে এবং সেগুলো জানতে পারে, তাহলে হয়তোবা সে ট্রমা থেকে আস্তে আস্তে বেরোতে পারবে। তারপরে সন্ধ্যাবেলাতে ওরা পুরা পরিবার যখন একসাথে বসে কথাবার্তা বলছিল, তখন জর্জ কুট্টি নিজেই আঞ্জুকে বলে, তোমার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো। তখন আঞ্জু আবার সেই প্রশ্নটাই জিজ্ঞেস করে যেটা নিয়ে ওর পরিবার সবসময় ভয়ে ভয়ে থাকত। সে জিজ্ঞাসা করে, ভারুনের এই কেসটা কি চিরজীবনের জন্য শেষ হয়ে গেছে, নাকি ওটা আবারও খুলতে পারে? এটার উত্তর জর্জ কুট্টি নিজে না দিয়ে ওর লয়ারের দিকে ইশারা করে। তখন সেই লয়ারটা জানায়, ওই কেসটা তো প্রায় শেষই হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে যদি কোনো দিন শক্তপোক্ত প্রমাণ বের হয় তাহলে আবারও খুলতে পারে সেই কেসটা। তবে এখন কোনো প্রমাণ বের হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ সেগুলো তো সব মাটির সঙ্গে মিশে গেছে। এই কথাটা শোনার পরে আঞ্জুর বিশ্বাস হয়ে যায় যে হয়তোবা ভারুনের সেই কেসটা আর কখনোই খুলবে না। তখন জর্জের পুরো পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলে। ভারুনের এই কেসটা নিয়ে তাদের পরিবারের ওপর অনেক ধকল গেছে, এটা আর তারা কোনোভাবেই ফেস করতে চায় না। ওরা সবাই যখন কথাবার্তা বলে চলে যায়, তখন জর্জ কুট্টি নিজে গিয়ে লয়ারকে আবার জিজ্ঞেস করে, এই কেসটা কি ভবিষ্যতে খোলার আর কোনো সম্ভাবনা আছে? তখন লয়ার জানায়, তুমি তো তোমার পরিবারের সবার সামনে এখনো আসল সত্যটা বলনি। তুমি হারুনের লাশটা অ্যাসিড দিয়ে ওর হাড্ডিগুলো শুদ্ধ নষ্ট করে ফেলেছো, এটা তো তুমি জানাওনি তোমার পরিবারকে। এই কথাটা শোনার পরে বোঝা যায় যে জর্জের পরিবার এখন পর্যন্ত এই কেসটা সম্পর্কে সবকিছু জানে না। তখন জর্জ কুট্টি বলে, এই সকল কথা যদি আমি আমার পরিবারকে জানাই তাহলে ওরা আরও বেশি টেনশনে পড়ে যাবে। এর জন্য আমি চাই এই কথাটা আমাদের দুজনের মধ্যে সীমিত থাক। এরপরে হঠাৎ করে ওদের বাড়িতে আবার চলে আসে সেই ঘটকটা। তিনি এবার এসে জানান, অনেকগুলো বিয়ের প্রপোজাল নিয়ে তো আমি আসলাম তোমার বাড়িতে। সবাই এসে তো তোমার মেয়ে এবং তোমার পরিবারকে পছন্দ করে, কিন্তু যখনই তারা ওই কেসটা সম্পর্কে জানতে পারে তখনই তাদের বিশ্বাস হয়ে যায় এবং বিয়েটা তারা ভেঙে দেয়। আমার মনে হয় কেউ জেনে বুঝেই আঞ্জুর বিয়েটা ভেঙে দিচ্ছে। তিনি আরও জানান, আমার কাছে একটা নাম্বার আছে, এই নাম্বারটা যদি তুমি সানবিন করতে পারো তাহলে হয়তো বা এটার পেছনের সত্যটা তুমি জানতে পারবে। আমার একটা গোপন মাধ্যমে এই নাম্বারটা আমি পেয়েছি। সাথে সাথে ওই নাম্বারটা নিয়ে জর্জ সেই রিটায়ার্ড পুলিশ অফিসারের সাথে দেখা করে, যার সঙ্গে আইজি অফিসের বাইরেও দেখা হয়েছিল জর্জের। ওনাকে সব কিছু খুলে বলার পরে এটা নিয়ে তিনি সানবিন করেন। এই নাম্বারটা নিয়ে খোঁজবাজ করার পরে জানা যায় এটা আর অন্য কারো নাম্বার নয়, এটা হচ্ছে সেই থিয়েটার মালিকের নাম্বার। এই কথাটা শোনার পরে তো অনেক রাগান্বিত হয়ে যায় জর্জ, আর সোজা চলে আসে সেই থিয়েটারের মালিকের বাড়িতে। জর্জ এতটা রাগান্বিত ছিল যে ওকে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, সাথে জিজ্ঞাসা করে, কেন তুমি আমার পরিবারের পিছে পড়ে আসো? কিন্তু যখন সত্যটা জর্জ জানতে পারে তখন সে নিজেও অনেক বড় মাপের একটা শক খেয়ে যায়। ম্যানেজারটা ওকে জানায়, তুমিও কোনো ভালো মানুষ নও জর্জ, তুমি অন্যের পরিবার ধ্বংস করে এখন চাও যে তোমার পরিবারের সবার সাথে ভালো হোক, সাথে তুমি একজন সেলফিশ মানুষ, সেটা কি তুমি জানো? এই কথাটা শোনার পরে তো জর্জ পুরোপুরি ভেঙে পড়েছিল, কারণ জর্জ যাকে এতদিন তার বন্ধু মনে করেছিল সেই আজকে তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এত কিছু ঘটে যাওয়াতে এবার জর্জ তার ডিসিশনে খানিকটা চেঞ্জ করে।
কিছুদিন আগে তো সে বিদেশি পরিবার চাইতো না, কিন্তু এবার ঘটককে ডেকে এনে বলে যদি ভালো কোনো বিদেশি পরিবার পাও তাহলে অবশ্যই আমাকে জানাবে, ওদের সাথেও বিয়ে দিতে আমি রাজি আছি। আসলে এই সময়টার জর্জের মাথায় শুধু একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছিল, যে তার মেয়ে আঞ্জুর যেন বিয়েটা হয়ে যায়। তার পরপরই দেখা যায় ওদের বাড়িতে শ্রেয়া নামের একটা মেয়ে আসে। এই মেয়েটার অন্য কেউ নয়, দ্বিতীয় পার্টে যে জর্জকে মিশনের ভেতর থেকে একজন ডেড বডি দিয়েছিল তারই মেয়ে হচ্ছে শ্রেয়া। শ্রেয়া আসলে বিদেশে একটা নার্সের জব করে, আর তার পড়াশোনার জন্য যত খরচাপাতি হয়েছিল সব কিছুই দিয়েছিল জর্জ। কারণ শ্রেয়ার বাবা প্যারালাইসিস হয়েছিল, এই জন্য সে ঠিকঠাকভাবে চলাফেরা পর্যন্ত করতে পারত না। শ্রেয়া ওদের বাড়িতে এসেই জানায় বিয়ে ঠিক হয়েছে আমার। আসলে শ্রেয়া এখানে এসেছিল জর্জের থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। তখন জর্জও খুব খুশি মনেই ওকে আশীর্বাদ দিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় ওই দুইটা রিপোর্টার শ্রেয়াকে ওদের বাড়িতে আসতে দেখে এবং এর জন্য ওরা মনে করে নেয় যে শ্রেয়া আর জর্জের মধ্যে হয়তোবা কোনো সম্পর্ক রয়েছে। এরপর ওর পিছা করতে শুরু করে দেয় সেই রিপোর্টার দুইটা। সেদিন রাত্রেবেলাতেই পাশের জঙ্গলটা থেকে একটা আজব সাউন্ড শুনতে পায় জর্জ। তখন সেটা দেখার জন্য সেখানেই চলে যায়। গিয়ে দেখতে পায় একটা জায়গায় সামান্য খোঁড়া, সেখানের ঘাস এবং লতাপাতাও একটু সরানো। কিছু তো এখানে মাটির ভেতরে পুঁতে রাখা হয়েছে বোঝা যাচ্ছে। এই ব্যাপারটা দেখে খানিকটা ঘাবড়ে গিয়েছিল জর্জ। যখন সেই মাটিগুলো সরানো হয় তখন দেখতে পায় জায়গাগুলো পুরোপুরি ফাঁকা, সেই গর্তটার ভেতরে কিছুই নেই। সে মনে মনে ভাবছিল যে বড় তুফানের আগে যেমন শান্ত থাকে পরিবেশ, এখনও হয়তোবা তেমনই শান্ত রয়েছে। বড় মাপের হয়তোবা কোনো একটা তুফান বয়ে যাবে ওর পরিবারের ওপর দিয়ে অল্প কিছু দিনেই। ঠিক তখনই জর্জকে পেছন থেকে কেউ একজন ডাক দেয়। এটা আর অন্য কেউ না, এটা হচ্ছে শাহদেবান। আসলে এটা সেই পুলিশ অফিসারটা যে প্রথম পার্টে ওর পরিবারের ইনভেস্টিগেশন করছিল, এমনকি জর্জের পরিবারের সদস্যদেরকে মারধরও করেছিল এই পুলিশ অফিসারটা। পরে জানা যায় যে যে দুজন রিপোর্টার ছিল তার মধ্যে যে মেয়েটা ছিল সেটা আসলে শাহদেবনেরই মেয়ে। এবার বাপ মেয়ে মিলে ঠান নিয়েছিল যে জর্জকে তারা জেলের ভাত খাইয়েই ছাড়বে। কিছুদিন পরেই দেখা যায় একটা গুড নিউজ চলে আসে জর্জের পরিবারে। আঞ্জুর একটা বিয়ে ফিক্স হয়ে যায়। সেই পরিবারের কাছে জর্জের পরিবারের পুরো কাহিনী বলা হয়েছিল। এত কিছু শুনেও তারা রাজি হয়ে গিয়েছিল বিয়ের জন্য। এরপর ওদের দুই পরিবারেরই দেখা হয় একসঙ্গে। ছেলে মেয়ে দুজন দুজনকেই পছন্দও করে। ওদের ঘরে চলছিল পুরো উৎসবমুখর পরিবেশ। কিন্তু এর মধ্যেই শাহদেবন নিজের পরবর্তী চাল চালে। সে এবং তার মেয়ে মিলে প্রথমে আঞ্জুর থেরাপিস্টের কাছে গিয়ে পৌঁছে। সে ওখানে গিয়েই নিজেকে পুলিশ অফিসার দাবি করে এবং আঞ্জুর মেডিকেল রিপোর্টটা চায়। তবে মেডিকেল রিপোর্টটা দেওয়ার জন্য বারণ করে দেয় ডক্টর। এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় শাহদেবান এবং চাকু বের করে। তারপর সেটা নিয়ে গিয়ে ডাক্তারের গলায় ধরে এবং অনেক করে ভয় দেখাতে থাকে। সাথে বলতে থাকে রিপোর্টটা তো তুমি দেবে এবং এটার মধ্যে কিছু তুমি চেঞ্জও করবে, তবে ব্যাপারটা যদি তুমি কাউকে বলো তাহলে তোমাকে আমি মেরে ফেলবো, এটা তুমি শিওর থাকো। আরও অনেক হুমকি ধামকি দিয়ে বাবা মেয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই ডাক্তারটা আবার কান্না করতে করতে ফোন দেয় জর্জকে এবং সব কিছু খুলে বলে যে তার সাথে কি কি ঘটে গেছে। জর্জ তখন ডাক্তারকে শান্ত থাকার পরামর্শ দেয় এবং নিজেও শান্ত থাকে, কিন্তু তার মনে মনে এটা চলছিল যে শাহদেবন এখন অনেক বাজে একটা গেম খেলছে। তার পরপরই জর্জ চলে আসে শাহদেবনের সঙ্গে দেখা করার জন্য। সেখানে যাওয়ার পরে জর্জ খেয়াল করে দেখতে পায় ওই মেয়ে রিপোর্টারটা শাহদেবনের সঙ্গেই বসে আছে। তখন শাহদেবন আবার অনেক গর্ব করে বলে ওইটা আমার মেয়ে। এটাতে খানিকটা অবাক হয়ে গিয়েছিল জর্জ। কিছুক্ষণ পরে জর্জ ওকে জানায় কোর্ট কিন্তু ওই কেসটা বন্ধ করে দিয়েছে। তাহলে এখন আমার মেয়ের মেডিকেল রিপোর্ট বের করার কি মতলব আছে তোমার? যদি আমার পরিবারের পিছে তুমি লাগো তাহলে কিন্তু তোমাকে এবং তোমার মেয়েকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। এই কথাটা শুনে আবার খানিকটা হাসি দেয় শাহদেবান আর বলে জর্জ তুমি আমাকে এখনো চেনোনি। আমি সেই লোকগুলোর মধ্যে নয় যে মাঝপথেই তাদের কেস ছেড়ে দেবে। আমি যখন একটা কেস হাতে নিই তখন সেটার শেষ অবধি আমি যাই। এই কথাটা শোনার পরে জর্জের চেহারাতে ভয়ের ছাপ দেখা যায়, কারণ সে বুঝে গিয়েছিল যে শাহদেবন এখানে শুধু শখের ভিত্তিতে আসেনি। ওর কাছে হয়তোবা কোনো শক্তপোক্ত প্রমাণ রয়েছে, আর সে হয়তোবা কোনো বড় মাপের একটা প্ল্যান করে তারপরে এখানে এসেছে। এদিকে দেখা যায় ওদের ঘরে আঞ্জুর বিয়ের তোড়জোড় চলছিল। ওরা সবাই মিলে কাপড় চোপড় জুয়েলারি সব কিছু কেনাকাটা করে। ওর পরিবারের সবাই খুবই খুশি, কিন্তু জর্জের ভেতরে ছিল অনেক ভয়। সে শুধু সবসময় ভাবছিল যে সামনে কি হবে। সে চাইছিল যে কোনোভাবে ওর মেয়ের বিয়েটা যেন হয়ে যায়। আর এত ঝামেলার মধ্যেও জর্জ লাগাতার ওর লয়ারের থেকে পরামর্শ নিয়েই যাচ্ছিল। তখন সেই লয়ারটা অবশ্য ওকে ভরসা দেয় আর বলে আপনি একদমই চিন্তা করবেন না, আমি সব কিছু ঠিক হ্যান্ডেল করে নিব।
আপনি শুধু বিয়ের দিকে এখন ফোকাস করুন। অন্যদিকে দেখা যায় সাদেবন প্রমাণ জোগাড় করতে থাকে। সে এসে পৌঁছে শ্রেয়া এবং তার বাবার কাছে। ওদেরকে গিয়ে অনেক মারধর করতে থাকে, সাথে প্রচুর ভয়ও দেখায়। চার্চে যে লোকটা লাশ উঠানোর কাজ করে তার মেয়ে কিভাবে বিদেশে পড়াশোনা করে। বাবাকে মেরে যখন কাজ হচ্ছিল না তখন সাদেবন বুদ্ধি করে শ্রেয়াকে মারতে থাকে। মেয়েকে মার খেতে দেখে একদমই আর সহ্য করতে পারে না, বাবার সবকিছু খুলে বলতে চায়। জানায় কয়েক বছর আগে আমি চার্চ থেকে একটা ডেড বডি তুলে জর্জকে দিয়েছিলাম। এই কথাটা শোনার পরে তো সাদেবনের প্রমাণ যেন আরও অনেক শক্তিশালী হয়ে গেল। এটার জন্যই তো এত বছর ধরে সে অপেক্ষা করছিল। সে এবার এটাও বুঝে গিয়েছিল যে আসলেই জর্জ ভারুনের বডিটাই বদলে দিয়েছিল, আর এবার তার হাত থেকে জর্জ কোনোভাবেই বাঁচতে পারবে না। আর ঠিক এই কারণেই সাদেবান পুরনো কেসগুলো আবার খুলতে শুরু করে। যখন এই ব্যাপারটা আবার আইপিএস অফিসার থমাস জানতে পারে তখন ওকে আইজি অফিসে ডেকে পাঠায়। পরদিন সকালবেলাতেই সেখানে চলে আসে সাদেবান। তখন ওকে থমাস জিজ্ঞেস করে, তুমি এই বন্ধ কেসগুলো কেন আবার খুলছো? এবার সাধুবান জানায়, কেসটা এখনো বন্ধ হয়নি। এই কেসের শেষ অবধি আমি অবশ্যই পৌঁছাবো। এই কেসটা আমি শেষ করব। আমি যে কেস একবার হাতে নিই সেটা শেষ না করা পর্যন্ত আমার শান্তি হয় না। তখন থমাস ওকে বলে, এই কেসের ইনভেস্টিগেশন তুমি আর করবে না, কারণ তোমার নামে থানাতে রিপোর্ট করা হয়েছে যে তুমি একটা বাড়িতে গিয়ে বাবা মেয়েকে মারধর করেছো। এই রিপোর্টটা আসলে করেছিল শ্রেয়া। এগুলো বলে সেখান থেকে যখন থমাস বেরিয়ে যায় তখন দেখা যায় সাধুবানের পেছনে আসলে ছিল প্রভাকরণ। তিনি আসলে হারুনের বাবা। তিনি ডিসাইড করে ফেলেছিলেন যে এই কেসটার শেষ অবধি তিনি দেখেই ছাড়বেন। যে আমার ছেলে ভারুনকে জানে মেরে ফেলেছে, এমনকি তার লাশটা পর্যন্ত দেয়নি, তাকে আমি জেলের ভাত খাইয়েই ছাড়ব। আসলে ওনার বউ গীতা এখন পর্যন্ত তার ছেলে ভারুনকে হারানোর ট্রমা থেকে বের হতে পারেনি। সে আমেরিকা চলে গিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সে শান্তি পাচ্ছে না। এখন পর্যন্ত গীতা মেন্টালি ট্রমাতেই ভুগছে। প্রভাকরণ তখন আরও বলে, আমি এটা কোনোভাবেই মানতে পারবো না যে একদিকে আমার ছেলেকে মরতে হলো আর অন্যদিকে জর্জ তার মেয়ের বিয়ে দিচ্ছে ধুমধাম করে। এর জন্য যাই হয়ে যাক না কেন, জর্জ কুট্টির খুশি আমি বরবাদ করেই ছাড়ব। ওর মেয়ের বিয়ে আমি কোনোভাবেই হতে দিব না। এই কথাগুলো জানার পরে থমাস ওকে সাহায্য করার জন্য রাজি হয়। ওরা তিনজনে এবার এক হয়ে কাজ করতে চায়। এদিকে এইসব ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে, এই ব্যাপারগুলো সবই জেনে গিয়েছিল জর্জ। সে এটাও বুঝতে পারছিল যে শত্রুরা তার মেয়ের বিয়েটা বরবাদ করতে চাইছিল। এর জন্য জর্জ কোর্ট থেকে বিয়ের একদিন আগেই অ্যান্টিসিপেটরি বেল অ্যারেঞ্জ করে ফেলে জর্জ। কোর্টের মধ্যে গিয়ে জর্জের লয়ার সাফ সাফ বলতে থাকে যে এটা কি শুধুমাত্র ওই বিয়েটা থামানোর জন্য একটা চাল চালা হয়েছে। ওখানে অনেক তর্ক বিতর্ক করা হয়। তারপর এক পর্যায়ে কোর্ট এটা ডিসাইড করে যে বিয়েটা কোনোভাবেই থামবে না। আর এভাবেই সাদেবান এবং প্রভাকরণের প্রথম চালটা ফেল হয়ে যায়। অন্যদিকে জর্জের মেয়ের বিয়েটা খুব ধুমধাম করেই হয়ে যায়। বিয়ের পরপরই আঞ্জু এবং তার স্বামী হানিমুন করার জন্য একটা রিসর্টে চলে যায়। আর এখানেই আসে গল্পের সবচাইতে বড় টুইস্ট। আসলে যে ছেলেটার সঙ্গে আঞ্জুর বিয়ে হয়েছিল সে প্রভাকরণের লোক। বিদেশে এই ছেলেটার একটা ব্যবসা ছিল, সেটার ভরাডুবি হয়েছিল কিছুদিন আগে। সেই সময়টায় তাকে আবার সাহায্য করেছিল প্রভাকরণ, আর ওর সামনে আঞ্জুকে বিয়ে করার একটা শর্ত দিয়েছিল। এই পুরো বিয়েটাই ছিল আসলে একটা প্ল্যানিং। এই বিয়ের যে ঘটক আছে সেও এই প্ল্যানের মধ্যে সামিল। ওদের সবাইকেই টাকা দিয়ে ভাড়া করেছিল প্রভাকরণ। হানিমুনের জন্য ওরা যে রিসর্টটাতে গিয়েছিল সেখানে গিয়ে পৌঁছানোর পরপরই ছেলেটা আঞ্জুকে বেহুশ করার একটা ঔষধ খাইয়ে দেয়। তারপর সেখানে একটা ফেক মার্ডার সিনও ক্রিয়েট করে। এখানে ওদের প্ল্যান এটা ছিল যে বিয়ের পরপরই ওই ছেলেটাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে, আর সেই ছেলেটাকে মারার দায়ে ফেঁসে যাবে আঞ্জু, আর এই অপরাধ করার জন্য যেন জেলে যেতে হয় তাকে। প্রভাকরণ তার এই প্ল্যানটা খুব চিন্তাভাবনা করেই করেছিল, কিন্তু সে তো আর জানতো না যে জর্জ সকল বিপদের জন্য আগে থেকেই প্রস্তুত হয়ে থাকত। সেই রাতেই জর্জ কুট্টির ফোনে একটা কল আসে। কলটা করেছিল সাধুবন। সে তখন জানায়, আমি আঞ্জুকে কিডন্যাপ করে নিয়েছি। তার একটা ভিডিও দেখায়। এই কথাটা শুনে অনেক চিন্তায় পড়ে যায় জর্জ, আর তাড়াহুড়ো করে সেই রিসর্টের দিকেই যায়। সেখানে যাওয়ার পরপরই জর্জ খেয়াল করে দেখতে পায় আঞ্জুর অবস্থা খুবই খারাপ। সাদেবনের প্ল্যানটা প্রায় সাকসেসফুল হয়ে গিয়েছিল। আসলে জর্জ আগেই এটা সন্দেহ করেছিল যে তার মেয়ের সঙ্গে হয়তোবা খারাপ কিছু ঘটতে চলেছে। এর জন্য জর্জ ওদের প্ল্যানে ওদের বিরুদ্ধেই ব্যবহার করে। জর্জ ওর মেয়ের কাছে গিয়ে প্রথমে ওকে একটা প্রশ্নই করে, তোর কি আমার উপর ভরসা আছে মা? আঞ্জু তখন কান্না জড়িত কণ্ঠে বলে, তোমার ওপর আমার পুরো ভরসা আছে বাবা।
এটা শুনেই জর্জ নিজের মেয়েকেই অনেক বাজেভাবে মারতে শুরু করে, এমনকি তার হাতের মধ্যে চাকুও ঢুকিয়ে দেয় জর্জ। দেখে যেন এমনটা মনে হয় যে ওকে সাধুবন অ্যাটাক করেছিল। এই কাজটা যখন সে করছিল তখন তার চোখে পানিও পড়ছিল, কারণ সে তার নিজের মেয়েকে কোনোভাবেই কষ্ট দিতে চাইছিল না। কিন্তু জর্জের কাছে তো দ্বিতীয় কোনো রাস্তাও নেই। সে চাইছিল যে সাধুবন এবং প্রভাকর তাদের নিজেদের বিছানো জালেই যেন তারা ফেঁসে যায়। অন্যদিকে আঞ্জুর যে হাজব্যান্ডটা ছিল সে সাধুবনের সঙ্গে ভেগে যায়। এই সুযোগটারই ফায়দা ওঠায় জর্জ তার পুরো সিনটাই পাল্টে দেয়। সে এমন একটা সিন ক্রিয়েট করে যেটার মাধ্যমে এটা বোঝা যায় যে সাধুবন অ্যাটাক করেছিল তার মেয়ে আঞ্জুকে। এর পরপরই সে চলে আসে সাধুবনের বাড়িতে। তারপর ওকে প্রচণ্ড মারধর করতে থাকে জর্জ। আর ওর মুখ থেকে এক পর্যায়ে এটাও বের করে নেয় যে প্রভাকরণ এবং থমাসের সঙ্গে মিলে জর্জের পরিবারকে জ্বালাতন করছিল ওরা। এটা আবার একটা ফোনের রেকর্ডও করে নেয় জর্জ। যেহেতু এই ভিডিওটাতে থমাস এবং প্রভাকরণ দুজনেরই নাম চলে এসেছে, তখন পুরো গেমটাই উল্টে যায়। যে গেমটার মধ্যে তারা জর্জের পরিবারকে ফাঁসাতে চেয়েছিল সেটাতে এখন তারা নিজেই ফেঁসে গেছে। এর পরপরই কাহিনীটা আবার একটা ইমোশনাল মোড় নেয়। জর্জ থমাসের কাছে গিয়ে বলতে থাকে, যা করেছি আমি নিজেই করেছি, তো প্রভাকরণ যদি বদলা নিতেই চায় তাহলে যেন আমার ওপরে নেয়, আমার মেয়েদের ওপরে নয়। এমনকি প্রভাকরণ যদি চায় তাহলে আমি স্যারেন্ডার করার জন্য রেডি। তবে এর পরেও তোমরা যদি চালাকি করতে চাও তাহলে কিন্তু সাধুবনের মুখ থেকে নেওয়া সেই জবানবন্দিটা সরাসরি চলে যাবে কোর্টে। সিনেমার শেষের দিকে অবশ্য জর্জ গিয়ে পুলিশের কাছে নিজেই জবানবন্দি দেয় যে ভারুনের খুনটা আমি নিজেই করেছি। এজন্য তাকে গ্রেফতার করে নেয় পুলিশ আর থানায় নিয়ে যাওয়া হয়। পুরো মিডিয়া তো এটা নিয়ে ব্রেকিং নিউজ বানিয়ে ফেলে। 15 বছর ধরে চলা মার্ডার কেসের খনি বের হলো। মানুষজন শুধু একটাই কথা বলছিল যে নিজের পরিবারকে বাঁচানোর জন্য একটা বাবা এত বড় কুরবানি দিল। কিন্তু সিনেমাটার এখনও শেষের টুইস্ট বাকি। জর্জকে অ্যারেস্ট করা হয়েছে এটার নিউজ দেখছিল প্রভাকরণ এবং তার বউ গীতা। তখন প্রভাকরণ তার বউকে জিজ্ঞেস করে, এখন কি তুমি খুশি হয়েছো? তুমি কি এখন শান্তি পেয়েছো? কিন্তু গীতার চোখে এখনও রাগ দেখা যায়, আর সে ইশারা করে বলে যে না, আমার আঞ্জুকে চাই। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে ওদের দুশ্মনীটা এখনও শেষ হয়ে যায়নি, আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। তো এর পরে কি ঘটবে সেটা জানতে হলে আমাদেরকে দৃশ্যম 4-এর জন্য অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।